নমস্কার বন্ধুরা, ভারত রিঅ্যাকশনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি অমিত আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি বেসিক্যালি বাংলাদেশের একজন ইউটিউবার সামি ভাইয়ের। তিনি এত সুন্দরভাবে আমাদের ভারতীয় যে ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের যে পরিকাঠামো প্রথম থেকে একদম মানে কনস্ট্রাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন, এটা সত্যি অতুলনীয়। আজকে আমরা সেই ভিডিওর ওপরেই আমরা কিন্তু রিয়াকশন দিতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন, আর শেয়ার করে আরও সকলকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালটন টিভি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ গ্যালারিতে সকলকে আমন্ত্রণ। এই আলোচনাগুলো যেগুলো আমরা করি ইন্ডিয়ান ক্রিকেটকে রেফারেন্স দিয়ে, সেগুলো কিন্তু আমরা আমাদের ক্রিকেটকে উন্নয়নের জন্যই করি। যে মডেলটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড গ্রহণ করেছিল, যার মাধ্যমে তারা চলছে, সেই মডেলগুলো উপস্থাপন করার চেষ্টা এই কারণে করি যে আমরা অন্তত তার কাছাকাছি চিন্তা ভাবনা কেন করি না। আমরা বারবার দেখেছি যে সামি ভাই যাই বিশ্লেষণ করুক না কেন, তার কমেন্টস বক্সে কিন্তু বিভিন্ন রকমের কমেন্টস আসে বাংলাদেশের তরফ থেকে, যে তারা অনেকে এমন কমেন্টস করে যে আপনি কিন্তু ভারতের হয়ে দালালি করছেন। অ্যাকচুয়ালি দেখুন, যে দেশের পরিকাঠামো ভালো তাকে ভালো বলাটা কিন্তু আমার মনে হয় না কোনো খারাপ কাজ। ভালো বলার পরে সেখান থেকে যদি আমি কিছু শিখতে পারি, এটা কিন্তু নিজেদের জন্যই ভালো। একটা ভালো স্টুডেন্ট কিছু করছে আর তার দেখে আমি যদি কিছু শিখতে পারি, তাহলে সেটা আমার পক্ষেই ভালো হবে, তার পক্ষে নয়। তো এখানেও তিনি কিন্তু সেই চিন্তাটাই করেন সব সময়ের জন্য। তাই অনেকে যে যাই কথা বলো না কেন ভাই, তোমাদের একটু বিবেচনা করে, একটু বুদ্ধি করে কথা বলা উচিত। তিনি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এবং তিনি যথেষ্ট ভালো কাজ করে এই বাংলাদেশের ক্রিকেটের জন্য, বিসিবির জন্য। ইন্ডিয়া টিমে একসঙ্গে তিনজন ক্রিকেটার, খুব গুরুত্বপূর্ণ তিনজন ক্রিকেটার তারা অবসর নিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। দেখুন, একটা কথা বলি, আমরা সকলেই জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা কিন্তু তাদের ইন্টারন্যাশনাল টি-20 কেরিয়ারের ফুল স্টপ কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে সেইটাই কিন্তু তাদের লাস্ট ম্যাচ ছিল। এবার এই জায়গায় প্রশ্ন উঠতেই পারে, তাহলে ওনাদের জায়গাটা কারা গ্রহণ করবে? আজকে সেই বিষয়ে কিন্তু সামি ভাই আলোচনা করতে চলেছে। খুব সুন্দর ভিডিও হবে, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। আর এত ডিটেলসে বিশ্লেষণ করবে, এত ডিটেলসে আলোচনা করবে, যেটা হয়তো আমরাই অনেক জায়গায় মিস করে ফেলি। আমরাই হয়তো ঠিকঠাকভাবে জানি না আমাদের যে ইন্ডিয়ান পরিকাঠামোটা ক্রিকেটে কতটা সুন্দর। এখন এই তিনজন ক্রিকেটার ইন্ডিয়া টিম থেকে অবসর নেওয়াতে খুব কি বেশি ইম্প্যাক্ট পড়বে তাদের টিমে? একেবারে ইম্প্যাক্ট পড়বে না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা ব্রাঞ্চ অফ কোয়ালিটি ক্রিকেটার্স তাদের লাইন আপে আছে। আপনি ওপেনিং পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, ঋতুরাজ গায়কোয়াড় আছে, অভিষেক শর্মা আছে, জয়সওয়াল তো ম্যাচই খেলতে পারেন নাই, সঞ্জু স্যামসন গেল কয়েক বছর ধরে বসে রয়েছেন, রাহুল ত্রিপাঠীদের মতো প্লেয়াররা রয়েছে। এই যে ব্রাঞ্চ অফ প্লেয়ার্স, রিয়ান পারাগ এবার খুব ভালো করেছে, ধ্রুব জুরেলের মতো ক্রিকেটার রয়েছে, সবকিছু মিলে এত কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স তাদের পাইপলাইনে আছে, তাদের একটু ইম্প্যাক্ট পড়বে না। এখন এই যে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স তাদের আছে, এটা কি শুধুমাত্র আইপিএল এর জন্যই আছে? দেখুন, শুধুমাত্র আইপিএল এর জন্যই নেই। এই যত প্লেয়ার আছেন এনারা কিন্তু স্পেশালি ইন্ডিয়ান টিমের হয়ে, দেশের হয়ে খেলার জন্য রেডি হচ্ছে। আইপিএল একটা পয়সা ইনকাম করার, একটা টাকা ইনকাম করার, একটা অর্থ উপার্জন করার একটা মাধ্যম আইপিএল। আপনি আইপিএল এ সিলেকশন হলে আপনার আরও অনেক দিক দিয়ে ইনকাম হয়। সেটা শুধুমাত্র আপনি যদি স্যালারি দেখেন, আপনার যে মাইনাটা দেখেন, সেটা ছাড়াও আরও অনেক কিছু এই আইপিএল টুর্নামেন্টের মধ্যে থেকে ইনকাম হয়। তো আইপিএলটা হচ্ছে টাকা ইনকাম করার একটা মাধ্যম। অনেকে এই জায়গাটা ভুলিয়ে ফেলে যে আইপিএলে এত ভালো ভালো ট্যালেন্ট তৈরি হচ্ছে, তাদেরকেই ইন্ডিয়ান টিমে সিলেকশন করা হচ্ছে। দেখুন, আইপিএলে ট্যালেন্টটা আসছে কোথা থেকে? এমন তো নয় যে ডাইরেক্ট বাড়ি থেকে তৈরি হয়ে আইপিএলে এসে জয়েন করছে, না, সেরকমটা একদমই নয়। প্রথমতই আপনাদের বলে রাখি, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের যে পরিকাঠামো সেটা একদম গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু তৈরি হয়ে আছে। গ্রাউন্ড লেভেলে যত ভালো পারফরমেন্স
আপনারা দেখতে পাবেন আগামী দিনে ইন্ডিয়ান যে ন্যাশনাল টিম, সেই টিমের তত ভালো পারফরমেন্স আপনারা দেখতে পারবেন। তো চলুন আরও দেখি আমরা। ভিডিওর মধ্যে অনেক বেশি কিছু বিশ্লেষণ করেছে, আমি জানি ইনি খুব ভালো বিশ্লেষণ করেন। আজকে কি কি আলোচনা করেছে তার উপরে আমরা কিন্তু আমাদের রিয়াকশানটি দেব। আইপিএলে তো আমরা একদম ডিরেক্ট রেডি টু প্লে প্লেয়ার দেখতে পাই। এই প্লেয়ারগুলো তৈরি হয় কিভাবে? প্রথমত যে বিষয়টা, তাদের রাজ্য ভিত্তিক টি-20 টুর্নামেন্ট, অসংখ্য টি-20 টুর্নামেন্ট আছে। আমি নামান্থির নামে একজন প্লেয়ার আছেন, যার একটা পরিসংখ্যান আপনাদেরকে দিয়েছিলাম, যে সৈয়দ মুশতাক আলী ট্রফি, যেটা আইপিএল এর পরে যেটা তাদের টি-20 টুর্নামেন্ট, সেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খুব ভালো পারফর্ম করেন নাই তিনি। কিন্তু ভালো পারফর্ম না করার পর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়েছে। কেন দলে নিয়েছে? কারণ শেরে পাঞ্জাব নামে আরেকটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে তিনি টপ স্কোর করে এসেছেন। রিয়ান পারাগের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, রিয়ান পারাগ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ভালো পারফর্ম করেছেন, অন্যান্য যে রাজ্য ভিত্তিক টি-20 টুর্নামেন্ট আছে সেখানে ভালো করেছেন, দুলীপ ট্রফি, রঞ্জি ট্রফি, দেওদার ট্রফি, এইসব জায়গায় ভালো পারফর্ম করে এসেছেন। দেখুন, ভারতে শুধুমাত্র একটা স্কোপ নয়, ভারতে আপনারা দেখবেন যে ভারতে কিন্তু ডোমেস্টিকেও খুব ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আমাদের যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা যদি ডোমেস্টিক খেলে তাহলে কিন্তু তাদের একটা খুব সুন্দর একটা অ্যামাউন্ট পেমেন্ট করা হয়। তো এই জিনিসটা আপনাদের সকলেরই জেনে রাখা উচিত যে ভারতে প্লেয়ার কিন্তু শুধুমাত্র আইপিএলের জন্য তৈরি হয় না। এই প্লেয়ার দেখুন 2008 সালের আগে কিন্তু আইপিএল ছিল না, কিন্তু সেই সময়ও একদম ইনস্ট্যান্ট ইয়াং প্লেয়ার কিন্তু ভারতে তৈরি হয়েছে, এবং তাদের মধ্যে আমরা অনেককেই দেখতে পাবো যে দেখুন আজকে টপ অফ দ্য লিস্টে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, বা এছাড়াও আমাদের মহেন্দ্র সিং ধোনি। তো সেই সময়ের প্লেয়ার এরা কিন্তু 2008 সালের আগেকার প্লেয়ার, যারা 8 সালে অলরেডি ইন্টারন্যাশনাল প্লেয়ারের টপ অফ দ্য র্যাঙ্কে চলে এসেছে। তো এইসব প্লেয়ারগুলো তৈরি হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে। এই গ্রাউন্ড লেভেলের প্লেয়ারদেরকে এত সুন্দরভাবে ঘষা মাজা করে তুলে দেওয়া হয় যে আপনি যে কোনো ফরম্যাটে এদেরকে ব্যবহার করতে পারবেন। যে পার্টিকুলার একটা ফরম্যাটের জন্যই রয়েছে এমন কিছু নয়, যে কোনো ফরম্যাটে আপনি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আর একটা ব্যাপার আবার আছে, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত উদ্যোগে ফ্র্যাঞ্চাইজির যে ক্রিকেট একাডেমিগুলো, রাজস্থান রয়্যালসের যে রয়্যালস ক্রিকেট একাডেমি রয়েছে, সেখানে সারা বছর রাজস্থান রয়্যালসের প্লেয়াররা প্র্যাকটিস করার ফ্যাসিলিটিস পান। উন্নত প্র্যাকটিস, বায়োমেকানিক্যাল ল্যাব রয়েছে, ব্যাটিং করার জন্য সুন্দর ফ্যাসিলিটিস রয়েছে। মহারাষ্ট্রে অনেকগুলো ক্রিকেট একাডেমি রয়েছে। ইভেন স্কাউটিংয়ের যে জায়গাটা, ব্যাঙ্গালোরের স্কাউটিং যারা করেন তারা পুরো ইন্ডিয়া ব্যাপী প্লেয়ার হান্টিং করে নিয়ে আসেন। চেন্নাইয়ের স্কাউটিং যারা করেন তারা পুরো ইন্ডিয়া ব্যাপী প্লেয়ার হান্ট করে নিয়ে আসেন। কলকাতার যারা স্কাউটিং করেন পুরো ইন্ডিয়া ব্যাপী তারা হান্ট করে তাদের একাডেমিগুলোতে নিয়ে আসেন। সো ফ্র্যাঞ্চাইজিগুলো একটা বড় অবদান রাখতে পেরেছে। এখন আমাদের বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোকে তো লং টার্ম দায়িত্ব দেওয়া হয় না, ওই জায়গাটা প্রফেশনালিজমটা ফ্র্যাঞ্চাইজিদের আসলে ওইভাবে হয় নাই। কিন্তু ক্রিকেট বোর্ডের উদ্যোগের যে জায়গাটা দেখেন, এই যে প্লেয়ারগুলো যারা আপনি দেখতে পাচ্ছেন যে ওইভাবে রেডি প্রোডাক্ট হিসেবে রয়েছেন, এই প্লেয়ারগুলোর গ্রুম আপটা কিন্তু ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা জোনাল ক্রিকেট একাডেমিগুলোতে হয়। দেখুন, আমরা অনেকেই জানি যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি ভারতের একটা খুব বড় একটা সংস্থা। এই ন্যাশনাল ক্রিকেট একাডেমির কিন্তু কোচ ছিলেন রাহুল দ্রাবিড়, যিনি এই বছর যে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতানোর জন্য পিছনে একটা বড় অবদান তার রয়েছে। তিনি কিন্তু ওই ন্যাশনাল ক্রিকেট একাডেমির কোচ ছিলেন। তো যত টপ প্লেয়ার, এত ভালো ভালো প্লেয়ার চলে আসছে, তাদের পিছনে এনার বেশ বড় একটা অবদান রয়েছে রাহুল দ্রাবিড়ের জন্য। রাহুল দ্রাবিড় তিনি এনসিএর ডিরেক্টর হওয়ার পর থেকে প্রথম যে কাজটা করেছেন, ভালো কোচ তৈরি করেছেন। 72 জন কোচ তৈরি করেছেন, যে 72 জন কোচকে তিনি জোনাল ক্রিকেট একাডেমি এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির সঙ্গে অ্যালোকেট করে দিয়েছেন। এই জায়গাটাতে অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 18 পর্যায়ে 38টা টিম তিনি গঠন করেছেন, যারা নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলে। ওইখান থেকে তিনি 150 জন ক্রিকেটারকে বাছাই করেন। ওই 150 জন ক্রিকেটারকে 6টা ভাগে ভাগ করে পাঠানো হয় জোনাল ক্রিকেট একাডেমিগুলোতে। সেই জোনাল ক্রিকেট একাডেমিগুলোতে ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার বিভিন্ন ক্রাইটেরিয়ায় ভাগ করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ম্যাচ খেলানো হয়, ইন বিটুইন অনেক টুর্নামেন্টস খেলানো হয়। এবং কোচেরা যারা থাকেন, ওই যে বলছিলাম যে 72 জন কোচ তৈরি করা আছে যারা একদম রেডি টু সার্ভ দ্য নেশন, ওই মাপের কোচদেরকে, লেভেল 3 কোচদেরকে, ওই জোনাল ক্রিকেট একাডেমির বাচ্চাদেরকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হয়, তারা ম্যাচ খেলেন। দেখুন, ভারতে এই যে জোনাল প্রচুর,
রিজন ওয়াইজ, প্রত্যেকটা রিজন ওয়াইজ কিন্তু খুব ভালো ভালো ম্যাচ খেলায়। আমি সেদিন একটা টিভিতেই দেখছিলাম যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ম্যাচ সেটাও কিন্তু লাইভ টিভিতে দেখানো হচ্ছে। তো বন্ধুরা এই প্রসেস কিন্তু কন্টিনিউ চলতে থাকে। এটা যে 1 বছর স্টিল থাকলো তারপরের বার হবে না সেটা নয়। এনসিএর কোচ এখন বিসিসিআইয়ের কোচ হয়ে গেল, এরপরে যে এনসিআইয়ের কোচ হবে সে আবার বিসিসিআইয়ের কোচ হবে, এইভাবে কিন্তু অল্টারনেট হতে থাকে। মানে ওখান থেকে কোচ রেডি হচ্ছে, কোচ তৈরি হচ্ছে, অ্যাজ এ কোচিং এর জন্য কোচ তৈরি হবে ওখান থেকে, এবং ওখান থেকে প্লেয়ারও তৈরি হবে। তো দুটো দিকে বিচার করতে গেলে আমরা যে আইপিএলে ভালো মানের মেন্টরও পেয়ে যাচ্ছি, প্লাস ভালো মানের প্লেয়ারগুলো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা খুব বড় জায়গা যে ইন্ডিয়াতে প্লেয়ার কেন তৈরি হচ্ছে। দ্বিতীয়ত ইন্ডিয়াতে দেখুন, ফাইন্যান্সিয়ালি ইন্ডিয়াতে এই ক্রিকেটের বিরাট একটা মূল্য রয়েছে। আমরা যদি ফাইন্যান্সিয়ালি যদি মূল্য না পাই তাহলে কিন্তু কোনো খেলা সেইভাবে সাপোর্ট পাওয়া যায় না। যেটাই যত বেশি ইনকাম সেটাই তত বেশি সাপোর্ট পাবেন। তো এটাও ইন্ডিয়াতে খুব বড় একটা কারণ। 100 জন থেকে 50 জন বাছাই করে সেটা নিয়ে আসা হয় 2 ভাগে ভাগ করে ন্যাশনাল ক্রিকেট একাডেমি, যেখানে একদম এনসিএর দায়িত্বে যারা থাকেন, এখন যেমন ভিভিএস লাক্সমানের গ্রুপটা আছে, আগে রাহুল দ্রাবিড়ের গ্রুপটা ছিল, তারা তাদেরকে টেক কেয়ার করেন, তাদেরকে বিভিন্ন টুর্নামেন্ট খেলান, তাদেরকে নিয়ে বায়োমেকানিক্যাল টেস্ট থেকে শুরু করে তাদের ওভারঅল স্ক্রিনিং, এবং একজন টিম অ্যানালিস্ট ছিলেন দেবরাজ রাউত, যিনি ইন্ডিয়া ক্রিকেট টিমের অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছেন, তিনি এনসিএতে কাজ করেন। দেবরাজ রাউতের আন্ডারে ব্রাঞ্চ অফ অ্যানালিস্টস রয়েছেন যারা প্রত্যেক প্লেয়ারদের সঙ্গে কাজ করেন, এবং ওই প্লেয়ারটা কতটুকু প্রোটিন খাচ্ছে, কতটুকু কার্বোহাইড্রেট খাচ্ছে, কতটুকু দৌড়াচ্ছে, কতটুকু স্পিড ট্রেনিং করছে, কতটুকু ওয়েট ট্রেনিং করছে, সব কিছু নথিভুক্ত থাকে। এবং অনূর্ধ্ব 16 পর্যায় থেকে ক্রিকেটারদেরকে এই সিস্টেমের মধ্যে বের করে নিয়ে আসা হয়। অনূর্ধ্ব 16 কথা যখন উঠলো, অনূর্ধ্ব 16-তে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইন্ডিয়াতে আন্ডার 16 বড় টুর্নামেন্ট হয়। আর এই টুর্নামেন্ট কিন্তু আপনি গুগলে গিয়ে দেখতে পাবেন, এই টুর্নামেন্টে শুধুমাত্র 1-2 টিম থাকে না, এই টুর্নামেন্টে অলমোস্ট 30 থেকে 35টা টিম থাকে। 7টা গ্রুপে খেলা হয়, আই থিঙ্ক 6টা গ্রুপে খেলা হয়, যেটাই একটা গ্রুপে 5টা করে টিম থাকে। তো এই এত বড় মাপের একটা টুর্নামেন্ট, আর এই টুর্নামেন্ট আপনি শুধুমাত্র ইন্ডিয়াতে এত বড় টুর্নামেন্টটা দেখতে পারবেন। আর আমি কিছুদিন আগেও আমার একটা দেখেছি আমি, যে এই আন্ডার 16 থেকে যে সমস্ত ছেলেপেলেগুলো যাচ্ছে তাদের মধ্যে 90 to 80% গিয়ে আন্ডার 19-এ ওয়ার্ল্ড কাপের টিমে থাকছে, বা ন্যাশনাল আন্ডার 19-এর যে মেন টিম সেই টিমে থাকছে। সেখান থেকে যারা ভালো পারফর্ম করছে বা তারা নিজেদের পারফরমেন্সটাকে মেনটেন করে ঠিকঠাকভাবে চলতে পারছে, তারা কিন্তু আগামী ন্যাশনাল টিমে বা আন্ডার 23 এই টিমের মধ্যে তারা সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আইপিএলেও চলে যাচ্ছে। মানে বিভিন্ন রকম স্কোপ ইন্ডিয়াতে কিন্তু প্লেয়ারদের ওপরে রয়েছে, যে কারণে আজকে ইন্ডিয়া এত এগিয়ে যাচ্ছে। এই সিস্টেমের মধ্যে বের করে নিয়ে এসে হিউজ অ্যামাউন্ট অফ প্লেয়ার্স, তাদের পাইপলাইন, এবং আগামী 50 বছরের পাইপলাইন তাদের প্রস্তুত করা আছে। এখন আমাদের বাংলাদেশে বিসিবির তো একাডেমি নাই, যে একাডেমিটা আছে সেই একাডেমির একটা হোস্টেল। ন্যাশনাল ক্রিকেট একাডেমি সেটা হবে একটা অনেক বড় জায়গা কিরে, ওই জায়গার মধ্যে অনেক ফ্যাসিলিটিস থাকবে। জোনাল ক্রিকেট একাডেমি থাকবে প্রত্যেকটা জোনে। আমাদের বিভাগীয় অঞ্চলগুলোতে কিন্তু বিকেএসপি রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তাদের সঙ্গে অ্যালোকেটেড হতে পারে। আমাদের ঢাকার অদূরেই বিকেএসপি রয়েছে, যেটাকে আমরা মূল বিকেএসপি হিসেবে চিন্তা করি, সেটার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যালোকেশনে যেতে পারে না, যেহেতু আমাদের এখানে যেটা একাডেমি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেটা একটা হোস্টেল। কিন্তু বিকেএসপির মতো পরিবেশ যেখানে ক্রিকেটারদের সবকিছু গ্রুম আপ করা সম্ভব, তাহলে এই ধরনের প্রোগ্রামগুলো, যেখানে আমি বলছিলাম যে জোনাল অঞ্চলগুলো থেকে ট্রেন্ড আপ হয়ে তারপর মূল জায়গায় মূল বিসিবির একাডেমিতে এসে তারা ট্রেনিং প্রাপ্ত হবে, জায়গার তো ইচ্ছা থাকলে অনেক উপায় হয়। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে কাদের আন্ডারে সেই প্রশিক্ষণ নেবেন, সেই কোচদেরকে আমরা তৈরি করতে পেরেছি কিনা। সো এগুলো কিন্তু অনেক বড় প্রশ্নের জায়গা। বারবার একই কথা বলি এই কারণে, এই জায়গাগুলো নিয়ে আসলে দেখার কেউ নাই, এই জায়গাগুলো নিয়ে গণমাধ্যমে আসেও না, কথাবার্তা হয়ও না, এবং এই জায়গাগুলো আসলে কেউ দেখেন। আপনি যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো না ধরতে পারবেন, বাই ট্রাস্ট মি, প্রত্যেকটা আইসিসি ইভেন্টে গিয়ে আপনি এরকম মান ইজ্জত খুইয়ে আসবেন, এবং অ্যাজ আ দর্শক আপনি শুধুমাত্র আশা করে যাবেন। কিন্তু প্লেয়াররা দিন শেষে, প্লেয়ারদের মধ্যে তো ওই জিনিসটা জানা, তারা তো বাস্তবতা জানে যে তারা কোন জায়গা থেকে কিভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসেন, তাদের বেসিকটা কিভাবে করে, তারা কতটুকু আধুনিক ক্রিকেটের কোচিং সম্পর্কে অবগত আছেন, তারা কতটুকু আধুনিক ক্রিকেটের মেথড বা প্যাটার্ন সম্পর্কে তারা ট্রেনিং প্রাপ্ত হন। এগুলোর ব্যাপারে প্লেয়াররা সেই রিয়েলিটিটা জানেন, যে কারণে দেখা যায় যে প্লেয়ারদের নিজেদের প্রতি আত্মবিশ্বাসের জায়গাটা, নিজেদের প্রতি আস্থার জায়গাটা তৈরি হয় না। এটাই আমাদের বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বাস্তবতার জায়গাটা, টু বি ভেরি অনেস্ট। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।
তো বন্ধুরা, ভিডিও শেষ হয়ে গেল। ভিডিওতে খুব ভালো ভালো কথা বললো সামি ভাই, যেখানে বেসিক্যালি বাংলাদেশের এই জিনিসটা নজর রাখা উচিত। বাংলাদেশ দেখুন যথেষ্ট ভালো একটা টিম, আগামী দিনে প্রমাণ করবে নিজেদেরকে, আমরা সেটা জানি। কারণ এখানেও কম বেশি ভালো প্লেয়ারের জন্ম হয়েছে, তারা মোটামুটি আগ্রহ দিয়েই খেলা করে। এবার কথা হচ্ছে যে আপনি যদি ঠিকঠাকভাবে মেন একদম প্রসেস ওয়াইজ যদি টিম রেডি করতে চান, তাহলে ইন্ডিয়াকে ফলো করতে হবে। দেখুন, অ্যাপ্রিসিয়েট আপনাকে করতেই হবে, কারণ একটা টিম, একটা এই যে 11 জনের টিমকে তৈরি করতে কিন্তু কয়েক হাজার মানুষ এর পিছনে খাটাখাটনি করছে এবং কয়েক লাখ ছেলেপেলে এর জন্য লাইন দাঁড়িয়ে বসে আছে। তো আপনি যে জায়গাটায় পৌঁছিয়েছেন, বিশেষ করে বাংলাদেশের কথা বলছি আমি, বাংলাদেশে যে ক্রিকেটের একটা যে এই কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে সমস্ত জায়গায় গিয়ে তারা ডমিনেট করছে, তো সেই জায়গাটাকে আপনাদের ধরে রাখতে হবে। এখন থেকে দেখুন আপনাদের যে গ্রাউন্ড লেভেল, সেটাকে কিন্তু গ্রো করতে হবে। গ্রাউন্ড লেভেল গ্রো করা বলতে আমি বলতে চাইছি যে আপনারা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ারটা কোথা থেকে পাবেন? আপনাদের টি-20 টুর্নামেন্ট আপনাদের আউটলেটে, আপনাদের দেশে কোনো টি-20 টুর্নামেন্ট হয় না শুধুমাত্র যদি বিপিএলকে আমরা বাদ দিয়ে দিই। কিন্তু আপনি ইন্ডিয়াতে সেই জায়গায় দেখবেন আন্ডার-16 টি-20 টুর্নামেন্ট রয়েছে, আন্ডার-23, আন্ডার-19 টুর্নামেন্ট রয়েছে, আন্ডার-23 টি-20 টুর্নামেন্ট রয়েছে। আপনি যেখানেই যান না কেন, টি-20 টুর্নামেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি ইন্ডিয়াতে তৈরি হয়। আর একসঙ্গে এক ঝাঁক মাল্টি ট্যালেন্টেড ছেলেপেলে কিন্তু রেডি হয়। কেউ খুব ভালো বোলার, কেউ খুব ভালো ব্যাটসম্যান, কেউ খুব ভালো অলরাউন্ডার নিয়ে কিন্তু রেডি হচ্ছে। তো এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের সাপোর্টস যদি কোনো দেশে থেকে থাকে, তাহলে অবশ্যই সেখানকার যে কোনো খেলাধুলো উন্নতি হতে বাধ্য। এটা স্বাভাবিক, নর্মাল, সবাই এই জিনিসটা জানে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করে। এবার কথা হচ্ছে যে বাংলাদেশ কেন ফলো করে না? দেখুন, যে পর্যায়ে ইন্ডিয়া আজকে বিসিসিআই যে পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে বাংলাদেশ বিসিসিআইকে ফলো করতে গেলে খুব বড় একটা ধাক্কা খেতে হবে। কারণ বিসিসিআইয়ের এত পরিমাণে অর্থ রয়েছে যে তারা মানে কিঞ্চিত মাত্র খরচ করে না সময় একটা প্লেয়ার তৈরি করতে বা একটা প্লেয়ারকে রেডি করতে, একটা প্লেয়ারকে ফ্রন্টে তুলে নিয়ে আসতে। আমরা চাইবো আগামী দিনে বাংলাদেশ আরও ভালো করুক, আমাদের ইন্ডিয়া সবসময় টপ অফ দ্য টেবিলে থাকুক। আগামী এশিয়া কাপ আমরা যেন জিততে পারি, সেটা আপনারা সকলে কামনা করুন। তো বন্ধুরা, ভিডিও শেষ হয়ে গেছে, আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।